আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। বাংলাদেশের ঋণ $100 বিলিয়ন। দিশেহারা সরকার, সংকট সামলাতে চীন ভারত থেকে তেমন কিছু সাহায্য পাচ্ছে না। এদিকে ব্যাংকগুলোতে টাকা নেই, ডলারও নেই। এবং সবশেষ জানিয়ে দেব, সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিলেন কোটা বিরোধী আন্দোলনকারী ছাত্ররা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রথমে ভারত এবং তারপর পরে চীন দ্বিপাক্ষিক সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনীতির চলমান দুঃসময়ে আওয়ামী লীগ সরকার তার প্রধান দুই রাজনৈতিক সমর্থক দেশ ভারত ও চীন থেকে বড় ধরনের আর্থিক সহায়তা আশা করেছিল, কিন্তু অর্জিত হয়েছে খুব কম। কেবল চীন থেকে এসেছে 1 বিলিয়ন RMB বা ইউয়ান, যা কিনা 1615 কোটি টাকা। সহায়তার প্রতিশ্রুতি কিন্তু 20 বিলিয়ন ডলারের অর্থ সহায়তার আশা করেছিল সরকার। সরকার ঘনিষ্ঠরা জানান, চীন থেকে 5 বিলিয়ন ডলারের সমপরিমাণ বাণিজ্য সহায়তা আশা করা হয়েছিল। সঙ্গে বাজেট সহায়তা ও মেট্রো রেল, ভাঙ্গা বরিশাল রেললাইন সহ কয়েকটি বড় প্রকল্পে অর্থায়ন মিলিয়ে 20 বিলিয়ন ডলারের সমপরিমাণ চীনা মুদ্রা আশা করেছিল বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, অর্থ সহায়তা পাওয়ার বড় ধরনের প্রত্যাশা তৈরি হলেও কার্যত তেমন কোনো অর্জন হয়নি। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, তিস্তা সহ কৌশলগত কিছু কারণে এমনটা ঘটতে পারে। দুই পক্ষ হয়তো একমত হতে পারেনি, তাই প্রত্যাশা অনুযায়ী অর্জিত হয়নি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগে তথ্য বরাদ দিয়ে সংবাদ মাধ্যম বণিক বার্তা জানায়, 2023 থেকে 24 অর্থ বছরের প্রথম 11 মাসে চীন ও ভারত থেকে নতুন অর্থায়নের কোনো প্রতিশ্রুতি ছিল না। অর্থ বছরের শেষ মাস জুনেও দেশ দুটি থেকে নতুন কোনো অর্থায়নের খবর পাওয়া যায়নি। সে অনুযায়ী গত এক বছরে চীন ও ভারত থেকে নতুন কোনো অর্থায়নের প্রতিশ্রুতি আসেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, চীন ও ভারতের কাছে অর্থনৈতিক কিংবা প্রকল্প ও ঋণ সহায়তার আশা পূরণ হয়নি। কেন এমনটা হয়েছে তা গভীরভাবে চিন্তা করতে হবে, সেভাবে ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা উচিত। বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে অনেক আগে থেকে আগ্রহ দেখে আসছে চীন। সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে নয়াদিল্লির পক্ষ থেকেও তিস্তা প্রকল্প নিয়ে আগ্রহ প্রকাশ করা হয়। ভারত প্রকল্পটির দায়িত্ব পেতে পারে সরকারের সর্বোচ্চ মহল থেকে এমন ইঙ্গিত আসে। চীন হয়তো এ কারণেই বাংলাদেশকে বড় ধরনের অর্থ সহায়তা দেওয়া থেকে পিছিয়ে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, চীন যা দেবে তা $15 কোটি সমান হবে না, যা হতাশ হওয়ার মতো চিত্র। তিস্তা প্রকল্পে চীন আর নেই, এটা বেইজিং সফরের আগেই পরিষ্কার হয়ে গেছিল। চীন হয়তো এ কারণে অর্থায়ন থেকে পিছিয়ে গেছে। চীন যদি মনে করে বাংলাদেশকে চাপে রাখলে লাভ হবে, তাহলে তারা তাই করবে। চীনপন্থী রাজনীতিবিদ ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, তিস্তা প্রকল্পে চীন অর্থায়ন করলে টাকার অভাব হতো না। ভারত এত টাকা দিতে পারবে? ভারতকে খুশি করতে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দেওয়া হলো। এদিকে ব্যাংকগুলোতে টাকা নেই, ডলারও নেই। পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI নির্বাহী পরিচালক ডক্টর আহসান এস মনসুর বলছেন, সাধারণ মানুষ আমানত দিয়ে নিশ্চয়তা পাচ্ছে না, ব্যবসায়ীরা বেশি সুদ দিয়েও ঋণ পাচ্ছে না। টাকা বাইরে চলে গেলে তো সঞ্চয় থাকবে না। রাজস্ব খাতে সরকারের ব্যাপক ব্যর্থতা, সরকারের সামর্থ্য সরকার নিজেই হারিয়ে ফেলেছে। ধার করার সক্ষমতাও নেই, ব্যাংক খাতে টাকা নেই, পাশাপাশি ডলারও নেই। ইকোনমিস্ট রিপোর্ট ফোরাম আয়োজিত বাংলাদেশে ব্যাংকিং খাতের দুরবস্থার কারণ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এস মনসুর আরও বলেন, দেশে আর্থিক খাতের তথ্য সবচেয়ে বেশি লুকানো হচ্ছে, তবে এই খাতের তথ্য বেশি প্রকাশ্যে রাখা উচিত ছিল। ব্যাংক খাত না পারছে সরকারকে কিছু দিতে, আর না পারছে নিজে রক্ষা করতে, অর্থাৎ আমানতকারীদের নিশ্চয়তা দিতে পারছে না। তিনি বলেন, দেশের ব্যাংক খাতে একেবারে শুরু থেকে চড়াই উতরাই পেরিয়ে আসছে, কখনো ব্যাংক খাত পুরো সফলতার মধ্যে ছিল না। আর্থিক খাত মূর্ধমুখী করার ব্যাপারে আমরা শোচনীয়ভাবে পরাজিত হয়েছি। ভারতের স্টক মার্কেট কোথায় আর আমরা কোথায়? এস এম মনসুর আর বলেন, 80-র দশকের ব্যক্তি খাতের ব্যাংকগুলোর আবির্ভাব ঘটে, তখনও খিলাপি ঋণ ছিল। 90 দশকের শুরুতে ফাইন্যান্সিয়াল সেক্টরে বেশ কিছু রিফর্ম করা হলো। IMF এর অধীনে এর প্রোগ্রামটি বেশ সফলতা পেয়েছিল। এরপর দ্বিতীয় ফাইন্যান্সিয়াল সেক্টরে
রিফর্ম হয় 2001 সালে। তখনও ভালো সফলতা পাওয়া যায়। তখন সরকারি ও বেসরকারি ব্যাংকের খিলাপি ঋণ কমে আসছিল, যার ধারাবাহিকতা 2009 থেকে 10 সাল পর্যন্ত কার্যকর ছিল বলেও জানান আহসান এস মনসুর। এদিকে 24 ঘন্টার আলটিমেটাম দিল আন্দোলনকারীরা। সরকারি চাকরির সব গ্রেডের নিয়োগের ক্ষেত্রে কোটার যৌক্তিক সংস্কারের দাবি পূরণে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার 14 জুলাই বেলা 3:30টার দিকে বঙ্গভবন থেকে ফিরে এসে এই আলটিমেটাম ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এর আগে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আইন বিভাগের মাধ্যমে যথাযথ আইনের মাধ্যমে এই কোটা সংস্কার করতে হবে। সরকার প্রথম থেকে হস্তক্ষেপ করে আন্দোলন এত দূর আসতো না। সরকার যেহেতু হস্তক্ষেপ করে নাই, তাই দেশের সর্বোচ্চ অভিভাবক রাষ্ট্রপতির কাছে এসেছি। আমরা চাই আগামী 24 ঘন্টার মধ্যে সংসদের জরুরি অধিবেশন ডেকে আমাদের দাবি মেনে নেবে। আমরা 24 ঘন্টা পর্যবেক্ষণ করে দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আরেক সমন্বয়ক সাজিস আলম বলেন, আমরা রাষ্ট্রপতি সামরিক সচিবকে বলেছি ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য 5% কোটা বহাল রেখে বাকি কোটা বাতিল করতে হবে। আমরা আশা করছি রাষ্ট্রপতি বিষয়টি আমলে নিয়ে সিদ্ধান্ত নেবেন। এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা রবিবার জুলাই দুপুর 12টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গণপদযাত্রা শুরু করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা এই গণযাত্রায় অংশ নিয়েছেন। কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে রাজু ভাস্কর্য, শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট, বাইতুল মোকাররম হয়ে 0 পয়েন্টে আসেন তারা। অন্যদিকে বঙ্গভবন অভিমুখে বাহাদুর শাহ পার্কের সামনে দিয়ে জর্জ কোর্ট এলাকা হয়ে রায় সাহেব বাজার মোড়, তাঁতি বাজার মোড় হয়ে 0 পয়েন্টে মোড়ে গণপদযাত্রা নিয়ে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মধ্যে গুলিস্তানে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে পুলিশের ব্যারিকেড সরিয়ে আবারও বঙ্গভবনের দিকে মিছিল নিয়ে যেতে শুরু করেন আন্দোলনকারীরত শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বঙ্গভবন গণপদযাত্রা মিছিল 0 পয়েন্টে জিপিওর সামনে আটকা দেয়। এরপর শিক্ষার্থীরা কিছুক্ষণ সেখানে স্লোগান দেন। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে গুলিস্তান দিকে রওনা দেন আন্দোলনকারী। পরে পুলিশি বাধায় আন্দোলনরত শিক্ষার্থীদের 10 সদস্যের একটি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যান।